উদ্বোধনী ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে এক প্রকার উড়িয়ে দিয়েই নিজেদের বিশ্বকাপ যাত্রা শুরু করে গতবারের রানার্স আপ নিউজিল্যান্ড। অন্যদিকে পাকিস্তানের বিপক্ষে সম্ভাবনা জাগিয়েও বিশ্বকাপে প্রথম আপসেট ঘটাতে ব্যর্থ হয় নেদারল্যান্ড। আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে হায়দ্রাবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে দুপুর 2:30 ডাচদের মুখোমুখি হচ্ছে কিউইরা। ম্যাচটি নিয়ে খুঁটিনাটি আলোচনা করতেই আমাদের বিশ্বকাপ স্পেশাল প্রি ম্যাচ শো টিবিএস ডাউন দ্য উইকেট। আমি মোস্তাফিজুর রহমান প্রান্ত আছি আপনাদের সঙ্গে। আমার সঙ্গে আছেন টিবিএসের সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট শাহরুন রাব্বানি। শানুর, কেমন আছেন সবার আগে যদি বলি? অ্যাবসলিউটলি গ্রেট। ফার্স্ট রাউন্ড অফ ম্যাচেস কিন্তু শেষ হয়ে গেছে ওয়ার্ল্ড কাপের, অ্যান্ড সবাই একটা করে ম্যাচ খেলেছে। সো উইভ সিন যে কোন টিমের স্ট্রেংথ, কোন টিমের উইকনেস কীরকম একটু আমরা আইডিয়া পেয়েছি। রাইট, আমি যদি আজকের ম্যাচ নিয়ে কথা বলার আগে যদি আমি একটু গতকালকের ম্যাচটি নিয়ে কথা বলি, ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়ার একটা হেভি ওয়েট ম্যাচ দেখার জন্য দর্শক যেখানে সবাই অপেক্ষা করছিল, সেখানে অস্ট্রেলিয়া মাত্র 199 রানে অল আউট হয়ে যাওয়ার পর ইন্ডিয়াও 2 রানে তাদের 3 উইকেট পড়ে গিয়েছিল। সেখান থেকে বিরাট কোহলি অ্যান্ড কেএল রাহুল মিলে ম্যাচটি কিন্তু নিয়ে আসে। ম্যাচটি নিয়ে কি বলবেন? স্পেশালি আমি যদি সবার আগে বলি অস্ট্রেলিয়ার ব্যাটিংটা নিয়ে আগে কি বলবেন? অস্ট্রেলিয়ান ব্যাটিংটা নিয়ে যদি ফার্স্ট অফ অল বলতে হয় যে একটু আন্ডারকুকড এখন এই সব কন্ডিশনস। গতকালকে আমরা যেটা দেখেছি চেপাক যেখানে চেন্নাই খেলে, চেন্নাই সুপার কিংস আইপিএলে, সো সেই পিচটা কিন্তু ইউজুয়ালি একটু স্পিনারদের বেশি সহায়তা করে। এবং গতকাল আমরা দেখেছি যে ফিঙ্গার স্পিনার ইন্ডিয়ার যারা রিস্ট স্পিনার, না নট কুলদীপ, দ্য আদার ওয়ান্স অশ্বিন অ্যান্ড রবীন্দ্র জাদেজা, তাদেরকে অনেকটা সহায়তা করেছে। সো সেক্ষেত্রে অস্ট্রেলিয়ার যে প্রিপারেশনটা ছিল দ্যাট ওয়াজ মোস্টলি ইন সাউথ আফ্রিকা। তারা 5টা ম্যাচের একটা ওয়ানডে সিরিজ খেলেছে, অ্যান্ড তার আগে একটা 3 ম্যাচের T20I সিরিজ খেলেছে সাউথ আফ্রিকা। সো টানা 8টা ওডিআই খেলার পরে, মানে হোয়াইট বল ক্রিকেট ম্যাচ খেলার পরে তারপরে তারা কিন্তু ইন্ডিয়া এসেছে, ওয়ের দে প্লেড আ 3 ম্যাচ ওডিআই সিরিজ। সো প্রিপারেশনটা আমার মনে হয় অস্ট্রেলিয়াকে দেখে মনে হয়েছে যে একটু আন্ডারকুক ছিল এইসব কন্ডিশনসে ব্যাটিং করার জন্য। হ্যাভিং সেড দ্যাট, এখানে 250 উড হ্যাভ বিন আ ভেরি গুড টোটাল। মানে 250 যদি করতে পারতো অস্ট্রেলিয়া সামহাও, তাহলে সেখানে কিন্তু তারা জিতে পারতো। বাট টেক নাথিং অ্যাওয়ে ফ্রম ইন্ডিয়া। আমার মনে হয় তাদের এই কন্ডিশনসে বোলিং অ্যাটাক যেটা আছে ইটস পারফেক্ট। সো সেটার জন্য হোম কন্ডিশনসের যে অ্যাডভান্টেজ সেটা ইন্ডিয়া পুরোপুরি নিতে সক্ষম হয়েছে। যদিও তারা কিন্তু টসে জয়লাভ করেনি। দ্যাট ওয়াজ অস্ট্রেলিয়া হু ওয়ান দ্য টস অ্যান্ড চোজ টু ব্যাট। রাইট, আমি যদি দেখি যে অস্ট্রেলিয়ার 199 রানে অল আউট হওয়ার ইনিংসে ওয়ার্নার করেছিলেন 41 রান, স্মিথ 46 রান, জাদেজা নিয়েছিলেন 3টি উইকেট, কুলদীপ 2টি এবং জসপ্রীত বুমরাহ 2টি উইকেট। সো জসপ্রীত বুমরাহর যে প্রত্যাবর্তন, দীর্ঘ 1-1.5 বছরের মতো তিনি মাঠের বাইরে ছিলেন। এরপর তিনি আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়ে ব্যাক করেছেন, এরপরই ওয়ার্ল্ড কাপ খেলতে আসছেন। অন্যদিকে জাদেজা যে কয়েক বছর না 1-2 বছর আগেও যে যাকে দল থেকে বাদ দেওয়ার জন্য অনেকে উঠে পড়ে লেগেছিল, একদম ফর্মে ছিল না, সেই জাদেজাই যখন এরকম প্রত্যাবর্তন করে ইন্ডিয়া টিমকে এভাবে ভালো সাপোর্ট দিচ্ছে, সেখানে ইন্ডিয়ার ওয়ার্ল্ড কাপ জেতার সম্ভাবনা কতটুকু? I would say they're the favorites. Home conditions plus bowling attack যদি আমরা দেখি, জাদেজার কথা আপনি বললেন, জাদেজার আরও কিন্তু একটা ইনজুরিও ছিল। সো হি কেম ব্যাক ফ্রম এন ইনজুরি, বুমরা কেম ব্যাক ফ্রম এন ইনজুরি, অ্যান্ড দিজ আর অল প্লেয়ার্স। ইভেন রবিচন্দ্রন অশ্বিন, তার কিন্তু ওয়ার্ল্ড কাপের আগ পর্যন্ত সিওরিটি ছিল না, ইভেন খেলারই কথা ছিল না, একজনের রিপ্লেসমেন্ট হিসেবে তিনি চলে আসেন। এক্স্যাক্টলি। সো সেক্ষেত্রে আকসার প্যাটেলের যে ইনজুরিটা, সেটার কারণেই কিন্তু তার একটা জায়গা হয়ে গেছে। ইন্ডিয়া হ্যাভ সো মেনি অপশনস এক্ষেত্রে। এদিক থেকে আমি মনে করি যে ইন্ডিয়ার যে বোলিং লাইন আপটা আছে, ইউ লুক অ্যাট দ্য লাইকস অফ শামি, গতকালকে কিন্তু তিনি চান্স পাননি। সিরাজ, শামি, বুমরা, দ্য 3 পেসার্স, অ্যান্ড দেন অলরাউন্ডার্সগুলোও দেখতে হবে তাদের। হার্দিক পান্ডিয়া, হি ইজ অ্যানাদার 4th পেস বোলিং অপশন, রাইট? And then শার্দুল ঠাকুরও তাদের স্কোয়াডে রয়েছে as well. Exactly. So that's 5 pace bowling options, 2 of them that can bat, and then spinner প্রত্যেকটাই মোটামুটি ব্যাটিং পারে। জাদেজা, কুলদীপ ছাড়া, জাদেজা না only one. Exactly. জাদেজা আশ্বিন, and then যদি তারা আকসার প্যাটেলকে ডাউন দ্য লাইন যদি স্কোয়াডে নিতে চায় কারো একজনের জায়গায়, who knows, they can do that. So bowling অ্যাটাকটা ইন্ডিয়াকে আমার মনে হয় এগিয়ে রাখবে যে কোনো টিমের থেকে। They have all sorts of varieties and অলরাউন্ডার্স, ডেপথটা আছে। অ্যান্ড ব্যাটিংয়ের ক্ষেত্রে যদি আমরা বলি, গতকাল কিন্তু শুভমান গিল ছিল না, এবং টপ অর্ডারে কিন্তু দে ফেসড আ প্রবলেম, রাইট? ঈশান কিষান অ্যান্ড আমরা যদি শ্রেয়াস আয়ারের কথা বলি, বোথ অফ দেম গট আউট টু ভেরি পুয়ার শটস, যেগুলো আমরা এক্সপেক্ট করি না অ্যাকচুয়ালি ইন্ডিয়ান ব্যাটারদের কাছ থেকে। বিরাট কোহলি গট ড্রপড। শুরুতে যদি তার ক্যাচটা নিয়ে নিতে পারতো, আই থিঙ্ক অস্ট্রেলিয়া সেখানে হয়তোবা ম্যাচটা অন্যরকম একটা সিচুয়েশনে নিয়ে যেতে পারতো। বাট ইউ ক্যান টেক এনিথিং অ্যাওয়ে ফ্রম কেএল রাহুল অ্যান্ড বিরাট কোহলি, দ্য ওয়ে দে প্লেড। কেএল রাহুলকে আমি নিজেই অনেক স্ক্রুটিনাইজ করেছি। আমার মনে হয় যে ইন্ডিয়ার এখন যে লাইন আপ আছে, যে ব্যাটিং ডেপথ আছে, সেখানে আসলে রাহুলের জায়গাটা কোথায় হয়, অ্যান্ড স্পেশালি যদি আইয়ারকে বাদ দিতে হয়, ইটস ইউজুয়ালি বিটুইন শ্রেয়াস আইয়ার অ্যান্ড কেএল রাহুল, অ্যান্ড শুভমান গিল ব্যাক করলে কিন্তু তখন সেটাই হতে পারে। সো আইয়ার রাইট নাও
হি মাইট বি দ্য ওয়ান দ্যাট ফলস অ্যাওয়ে। আমার তারপরেও মনে হয় মুভিং ফরওয়ার্ড ইন ডিফারেন্ট সর্ট অফ পিচেস যেখানে আরেকটু ব্যাটারদের সহায়তা করবে, আমার মনে হয় এই ডিসিশনটা ইন্ডিয়ান নিতে হবে ওয়েদার দে পিক রাহুল ওর আইয়ার, বিকজ রাহুলের থেকে আইয়ার আরেকটু বেশি অ্যাগ্রেসিভ অ্যান্ড একবার সেট হয়ে গেলে আই উড সে একবার সেট হয়ে গেলে আরো বেশি ইম্প্যাক্ট রাখতে পারবে ম্যাচে। রাইট, স্পেশালি আমি যদি এখন একজন প্লেয়ারের কথা বলি, বিরাট কোহলি। ওয়ার্ল্ড কাপ আসলে যিনি জ্বলে ওঠেন, ওয়ার্ল্ড কাপের আগেও জ্বলে ওঠেন, মাঝখানে অনেকদিন ফর্ম ছিল না বিরাট কোহলির। অস্ট্রেলিয়ার বিপক্ষে বিরাট কোহলির ইনিংসগুলো মানে প্রতিটা ম্যাচেই অলমোস্ট তিনি রান পাচ্ছেন। অস্ট্রেলিয়ার বোলারদের খুব ভালো করে চিনেন হয়তো বিরাট কোহলি, কি মনে হয়? অ্যাবসলিউটলি, না চেনার কোনো কারণ নেই। অ্যান্ড অলসো অস্ট্রেলিয়ার বোলারদের বাদ দিলে আমরা যদি বিরাট কোহলির অ্যাভারেজেস দেখি, ওয়েন হি ইজ চেসিং, সবচেয়ে বেশি রান ইন চেসিং ইন ক্রিকেট রাইট না, ইন ওডিআই ক্রিকেট রাইট, হি ইজ এ চেসিং মাস্টার। সো অ্যান্ড আমরা যদি চেসেসের কথা বলি, মানে রান চেসেসের কথা, বিরাট কোহলির পাশাপাশি তাদের ওপেনার অ্যান্ড ক্যাপ্টেন রোহিত শর্মা, তারও নাম কিন্তু আমরা দেখব টপ 5-এ। ওই লিস্টের মধ্যে রিকি পন্টিংয়ের নাম আছে, জাক ক্যালিসের নাম আছে, সচিন টেন্ডুলকারের নাম আছে। দে আর দ্য টপ 5 রান স্কোরার্স ওয়েন দে আর চেসিং ইন ওডিআইস, অ্যান্ড সেটার একদম টপে অ্যাট দিস মোমেন্ট ইজ বিরাট কোহলি। সো ওয়েন এভার দের ইজ এ চেস অন, বিরাট কোহলি ইজ ইউর ম্যান। অ্যান্ড আমার মনে হয় ইন্ডিয়ার এই ওয়ার্ল্ড কাপটা জিততে হলে দে জাস্ট নিড these players to fire, these players to stay fit and they need to fire. আমার মনে হয় অস্ট্রেলিয়া তারাও সেমিফাইনাল খেলবে, যদিও গতকালকে তারা তাদের যে বেস্ট ক্রিকেট সেটা শো করতে পারেনি, বাট they've got a really good bowling attack. আমরা যদি দেখি Hazelwood, he took a few wickets. Hazelwood took 3 wickets. Exactly. And Stark is always useful in World Cups. World Cup এর সে কিন্তু ওই ম্যাকগ্রার যে রেকর্ডটা আছে অফ মোস্ট নাম্বার অফ উইকেটস সেটার পেছনে আছে। সো আই থিঙ্ক অস্ট্রেলিয়া ডাউন দ্য লাইন আরও ভালো করবে। নেক্সট ম্যাচ তাদের সাউথ আফ্রিকার সাথে মাস্ট উইন গেম ফর দেম। রাইট, অস্ট্রেলিয়ার বোলারদের কথাই বলছিলাম। মিচেল স্টার্ক কিন্তু 2015 বিশ্বকাপেও নিজের জাদু দেখিয়েছেন, 2019 বিশ্বকাপে তো টপ উইকেট টেকারে ছিলেন। এই বিশ্বকাপে আবারও সেই একই এইম নিয়ে কিন্তু অস্ট্রেলিয়া টিম এসেছে। কিন্তু অস্ট্রেলিয়া টসে জিতে যে এই ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্তটি কি, তারা কি ভুলে, মানে তারা কি জানতো না যে ইন্ডিয়া রোহিত শর্মা অ্যান্ড বিরাট কোহলি যে টিমে আছে তারা চেইজে খুবই ভালো, স্পেশালি বিরাট কোহলির কথা যদি বলি? অ্যাবসলিউটলি জানতো, বাট অ্যাট দি এন্ড অফ দ্য ডে অস্ট্রেলিয়া হয়তো বা নিজেদের ব্যাটিংটার দিকে তাকিয়েছে ইন্ডিয়ার বোলিংয়ের এগেনস্টে, মনে করেছে শুরুতে পিচটা যতটুকু যা দিবে ব্যাটারদের সেকেন্ড ইনিংসে সেটাও দিবে না। চেপাকের পিচ only will get slower and more difficult for the bowlers or the batters and easier for the bowlers. সো সেটার কারণে ইন্ডিয়ার এগেনস্টে হয়তো বা তারা ব্যাটিংয়ের সিদ্ধান্তটা নিয়েছে, ইভেন দো ইন্ডিয়ার এগেনস্ট ওই যে চেসিংয়ের যে কথাটা। অস্ট্রেলিয়ার একটা উইকনেস আছে, অ্যান্ড ইটস নট দেয়ার ব্যাটিং, ইটস নট দেয়ার পেসার্স, ফিঙ্গার স্পিন ডিপার্টমেন্টে। নেইথান লায়নের গতকালকে আমি একটা রুমার দেখছিলাম, আই এম নট শিওর ইফ দেয়ার আর এনি ট্রুথস টু দোজ রিপোর্টস, যে নেইথান লায়নকে হয়তো বা স্কোয়াডে নেওয়ার চিন্তা ভাবনা করছে অস্ট্রেলিয়া। ফিঙ্গার স্পিনার দরকার তার। দেন হয়তো তারা এখন ইন্ডিয়ার পরের ম্যাচে তারা বুঝতে পেরেছে যে একজন ফিঙ্গার স্পিনের ইম্পর্টেন্স কতটুকু একটা টিমে। গ্লেন ম্যাক্সওয়েল আছে তাদের, বাট আই এম নট শিওর যে একটা মানে টপ লেভেলের ফিঙ্গার বোলার কাইন্ড অফ। ওয়েল রিসেন্টলি তার বোলিং ফিগার্স বলে যে সে আরেকটু বেটার, বাট দে নিড মোর। রাইট, আমরা যদি একটু গতকাল ম্যাচ থেকে আজকের ম্যাচের দিকে যদি ফিরে আসি, নিউজিল্যান্ড ভার্সেস নেদারল্যান্ড। প্রথম ম্যাচে নিউজিল্যান্ড ইংল্যান্ডকে এক প্রকার উড়িয়ে দিয়েই তাদের বিশ্বকাপ যাত্রাটা শুরু করে। অন্যদিকে নেদারল্যান্ড কিন্তু পাকিস্তানের বিপক্ষে একটা আশা জাগিয়েছিল ম্যাচটি জেতার, কিন্তু শেষ মুহূর্তে হারিস রফের সেই স্পেলে কিন্তু তাদের ইনিংসটি একদম লন্ডভন্ড হয়ে যায়। এই ম্যাচটি নিয়ে কি বলবেন আপনি? ওয়েল, নেদারল্যান্ডস আই উড সে যে গতবারের ওয়ার্ল্ড কাপের ফাইনালিস্ট, তাদেরকে কেউ কিন্তু এখনও ওই যে সেমিফাইনালিস্ট হিসাবে ধরছে না। সবাই ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ইন্ডিয়া এই তিনজনকে ধরে রেখেছে। চতুর্থ টিমটা কে হতে পারে, সেটা বাংলাদেশ, সেটা সাউথ আফ্রিকা, সেটা পাকিস্তান, সেটা নিউজিল্যান্ড, কে হতে পারে সেটা এখনও কেউ শিওরলি বলতে পারছে না। বাট আই থিঙ্ক বাই উইনিং দ্য ফার্স্ট ম্যাচ নিউজিল্যান্ড, তারা কিন্তু একটা ট্রেন্ড সেট করে দিয়েছে দ্যাট দে আর হিয়ার অ্যান্ড দে মিন বিজনেস অ্যান্ড দে আর সিরিয়াস। এক্স্যাক্টলি। আজকের ম্যাচে অবভিয়াসলি নিউজিল্যান্ডের সেই জিনিসগুলোই আমরা হয়তো বা দেখবো। দের সামথিং দ্য ডেল স্টেইন সেড, সে রিসেন্টলি কিছু অ্যানালাইসিস করে ক্রিকইনফোতে। সো সেখানে সে বলেছে যে নিউজিল্যান্ড আর টিম যারা সবসময় বেসিক্সগুলো ভালো করেন। দ্যাটস ভেরি ট্রু, যে নিউজিল্যান্ড কিন্তু কোনো ফ্যান্সি ক্রিকেট খেলে না, নিউজিল্যান্ডে কিন্তু তেমন সুপারস্টার্স প্লেয়ার্স নেই, বাট হোয়াট দে ডু ইজ দ্য বেসিক্স, যে ব্যাটিংয়ের বেসিক, বোলিংয়ের বেসিক, ফিল্ডিংয়ের বেসিক, কোনো সিলি মিস্টেক করে। দে জাস্ট প্লে দেয়ার রেগুলার ক্রিকেট। এক্স্যাক্টলি, অ্যান্ড দ্যাট গোজ টু শো যে বেসিক ক্রিকেটটাই কতটা কার্যকরী যে কোনো কন্ডিশনসে। সো আমরা বলতে পারি যে নিউজিল্যান্ডের হয়তো বা লাইন আপে আজকের ম্যাচেও কেন উইলিয়ামসন খেলবে না। যদি একটা স্টারের কথা বলি, হি উড বি দ্য ওয়ান। কেন উইলিয়ামসন বাংলাদেশের বিপক্ষে ম্যাচে ফেরার জন্য একদমই
ভালোভাবে নিজেকে প্রস্তুত করছেন। সো আজকের ম্যাচে কেন উইলিয়ামসনকে দেখা যাবে না। অ্যাবসলিউটলি, বাট তাদের ব্যাটিং অর্ডারটা আমরা দেখি যে লাস্ট ম্যাচে রাচিন রবীন্দ্র এসে টপ অফ দি অর্ডার ইন দ্য ওয়ার্ম আপ ম্যাচেস রাচিন কিন্তু এই কাজ করেছিল যে টপ অফ দি অর্ডার এসে হি স্কোরড রানস ইন দ্য লাস্ট ম্যাচ উই স হাউ গুড হি ওয়াজ। ডেভন কনওয়ে অ্যানাদার ক্লাস প্লেয়ার, উইল ইয়াং, টম লেইথাম, সো তাদের কয়েকটা প্লেয়ার কিন্তু আছে যারা হচ্ছে কার্যকরী, দে ক্যান বি ভেরি ইউজফুল। বোলিংয়ের দিকে আবারও তাকাতে হয়, ফিঙ্গার স্পিনিং অপশন কি আছে, মিচ স্যান্টনার, হি ইজ ওয়ান অফ দেম। ইশ সৌধিকে আমরা দেখেছি বাংলাদেশের এগেনস্টে খুব ভালো করতে ইন মিরপুর। আই এম নট শিওর ফিঙ্গার স্পিনাররা কতটুকু কার্যকরী হবে ইন ইন্ডিয়াস কন্ডিশনস, বাট স্টিল দে হ্যাভ অপশনস অ্যান্ড দেভ গট এক্সপিরিয়েন্স এজ ওয়েল ইন ট্রেন্ট বোল্ট। এক্স্যাক্টলি, কিন্তু আমি যদি একটা কথা বলি যে নিউজিল্যান্ড টিমে কিন্তু দুজন পেসার এখনও গত ম্যাচে কিন্তু তাদের পাওয়া যায়নি, লোকি ফার্গুসন এবং টিম সাউদিকে। আজকের ম্যাচের জন্য তারা দুজনই ফিট, সো কাকে নামায় সেটা টসের সময় দেখা যাবে। আমরা যদি একটু দুই দলেরই হেড টু হেডটা যদি দেখে আসি, ওয়ার্ল্ড কাপে নিউজিল্যান্ড আর নেদারল্যান্ড হেড টু হেডে মানে ওয়ার্ল্ড কাপে দেখা হয়েছে এই পর্যন্ত একবার মাত্র, সেটাও 1996 বিশ্বকাপে। সে ম্যাচটা নিউজিল্যান্ড জিতেছিল 119 রানে নেদারল্যান্ডের বিপক্ষে। ওই ম্যাচে কিন্তু স্টেভেন ফ্লেমিং সহ ক্রিস কেয়ার্নস দুজনই 50 পেয়েছিল এবং নেদারল্যান্ড সেটা 188 রানে 50 ওভারই খেলছিল, বাট অল আউট হয়নি। সো ওয়ার্ল্ড কাপের যে স্ট্যাট, এছাড়া যদি বাদ দেয় ওডিআই স্ট্যাট, সেখানে 4টা ম্যাচ খেলে 4টায় নিউজিল্যান্ড জিতে যায়, একদমই খুবই নর্মাল। এর মধ্যে 3টা ম্যাচই 100-র উপরে ব্যবধানে জিতে, আর একটা 7 উইকেটে জিতে, একদম ডমিনেট যেটাকে করা বলে। সো স্ট্যাট তো ডেফিনেটলি ওয়ার্ল্ড কাপের মতো মঞ্চে কাজে দিবে না, কিন্তু নেদারল্যান্ড নিয়ে কি বলবেন যে পাকিস্তানের বিপক্ষে যে একটা কামব্যাক দেওয়ার সুযোগ ছিল, সেখান থেকে তারা যে ম্যাচটা হাতছাড়া করলো, কি মনে হয়? খুবই ডেঞ্জারাস একটা টিম নেদারল্যান্ডস। আই মিন ডেঞ্জারাস ইন দ্য সেন্স, আমি বলবো যে ওয়ার্ল্ড কাপের কোয়ালিফায়ারগুলো যদি আমরা দেখি, ওয়ার্ল্ড কাপের সুপার লিগ যেটা ছিল সেখানে তাদের পারফরমেন্স খুব একটা ভালো ছিল না। নেদারল্যান্ডসের সাথে যেই নিউজিল্যান্ডের খেলার কথা আপনি বলছেন, সেগুলো কিন্তু সুপার লিগের ম্যাচ ছিল, সেখানে তারা ভালো পারফর্ম করেনি। বাট অল অফ আ সাডেন যখন কোয়ালিফায়ারের সময় আসলো, তখন দে স্টার্টেড উইনিং গেমস এগেনস্ট অল সোর্টস অফ টিমস, মানে যেখানে আফগানিস্তান, যেখানে জিম্বাবুয়ে ছিল, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, ইয়েস, এই টিমগুলো ছিল, আফগানিস্তান ছিল, মাই ব্যাড, সো এই টিমগুলো যে ছিল তাদের এগেইনস্টে কিন্তু বেশ ভালো পারফর্ম করেছে নেদারল্যান্ডস। ইভেন স্কটল্যান্ডকেও একদমই মিনিমালিস্টিক রান রেটের ব্যবধানে পিছনে ফেলে তারা কিন্তু এই ওয়ার্ল্ড কাপে জায়গা করে নেয়। অ্যাবসলিউটলি, সো তারা এই কারণেই ডেঞ্জারাস যে এনি ডে তারা যদি একটা চান্স পায়, ইফ দে গেট অ্যান অপরচুনিটি, ইফ দে গেট আ স্নিফ যে ম্যাচটা জেতার একটা পজিশনে তারা যেতে পারে, দে উইল টেক ইট অ্যান্ড দে আর হিয়ার টু কজ আ ফিউ আপসেটস। আমি মনে করি না যে নেদারল্যান্ডস একটা ম্যাচও না জিতে তারা ওয়ার্ল্ড কাপটা শেষ করবে। নিউজিল্যান্ডের সাথে করা খুবই টাফ, নিউজিল্যান্ডের এগেনস্টে আপসেট করা খুবই টাফ, বিকজ অ্যাজ আই সেড তারা বেসিকটা খুব ভালো করে। বাট দের উইল বি ওয়ান ডে যেদিন একটা টিম তাদের এগেনস্টে হয়তোবা একটু রোটেট করে, হয়তোবা তাদের কি প্লেয়ারদের রেস্ট করাতে চায়। এটা প্রবাবলি আমরা একদম শেষের দিকে দেখতে পারবো, যখনই কয়েকটা টিমের সেমিফাইনাল মানে কনফার্ম হয়ে যাবে তখনই। রাইট, আমরা যদি একটু দুই দলেরই প্রবাবল একাদশটা যদি দেখে আসি, প্রথমে যদি আমি একটু নিউজিল্যান্ডের আজকের ম্যাচে কারা না খেলতে পারে প্রবাবল একাদশটা যদি দেখে আসি, নিউজিল্যান্ডের ডেভন কনওয়ে, উইল ইয়াং, রাচিন রবীন্দ্র, ডারেল মিশেল, টম ল্যাথাম অ্যাজ ইউজুয়াল ক্যাপ্টেন অ্যান্ড উইকেট কিপার, গ্লেন ফিলিপস, লোকি ফার্গুসন, জিমি নিশাম, মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি, ট্রেন্ট বোল্ট। এখানে একটা কনফিউশন থাকলেও থাকতে পারে, লোকি ফার্গুসন বেসিক্যালি চ্যাপম্যানের পরিবর্তে ইনক্লুড হতে পারে, অথবা লোকি ফার্গুসনের জায়গায় টিম সাউদিও জায়গা করে নিতে পারে। নিউজিল্যান্ডের প্র্যাকটিসে টিম সাউদি বল করেছে কিন্তু লোকি ফার্গুসন বল করেনি, এইটা একটা কথা উঠেছে। সো যদি সেটাই হয় তাহলে টিম সাউদিকে হয়তো আমরা এখানে দেখতে পারি। টিমটি নিয়ে কি বলবেন? ওয়েল, লাস্ট ম্যাচে যে টিম ছিল, আই উড সে উইনিং কম্বিনেশন নিয়ে রাখাটাই ভালো। চ্যাপম্যান ইজ এ ব্যাটার, সো ওদিক থেকে একটা ব্যাটারকে কমিয়ে একটা বোলার না, আই এম নট শিওর সেটা করবে কিনা তারা। বাট অ্যাট দ্য সেম টাইম আমার মনে হয় যে লকি ফার্গুসন অ্যান্ড ট্রেন্ট বোল্ট, আই থিঙ্ক দ্যাটস এ গুড কম্বিনেশন যদি লকি ফার্গুসনকে চান্স হয়, বিকজ ইজ এক্সপ্রেস পেস অ্যান্ড ইন্ডিয়ার মতন এইসব পিচেসে এক্সপ্রেস পেস বোলার্সরা অন দেয়ার ডে দে ক্যান কজ ড্যামেজ। রাইট, এক্ষেত্রে কিন্তু আমরা যদি দেখি জিমি নিশামের জায়গা কিন্তু তিনি কিন্তু হারাতে পারেন যদি তার একজন এক্সট্রা ব্যাটার নিয়ে খেলেন, তাহলে চ্যাপম্যান থাকবে স্টার্টিং লাইন আপে এবং জিমি নিশামের পরিবর্তে হয়তো টিম সাউদি অথবা লোকি ফার্গুসনকে দেখা যায়। দ্যাট মেক্স মোর সেন্স, ইয়েস। এবং ওইটাই আমি বললাম যে সাউদির জায়গায় আমি হয়তোবা লকি ফার্গুসনকেই প্রেফার করবো, বিকজ সাউদি রিসেন্টলি হি ক্যান বি ভেরি এক্সপেন্সিভ অ্যাট টাইমস, এন্ড ইন্ডিয়ার এইসব কন্ডিশনসে যেখানে সুইং নেই
তার সেখানে বোলিং এর ধারটাও কমে যায়। রাইট, আমি যদি একটু ডেভন কনওয়ের কথা বলি, স্পেশালি এই টিমটাতে ডেভন কনওয়ে কিন্তু ইন্ডিয়াতে 4টা ওয়ানডে ম্যাচ খেলেছে, এখন পর্যন্ত 307 রান করেছে, তার এভারেজ হচ্ছে 102 রান, স্ট্রাইক রেট 121, এর মধ্যে সেঞ্চুরি আছে 2টো। মানে ইন্ডিয়ার মাটিতে ডেভন কনওয়ে যেমন একদমই মানে আনপ্রেডিক্টেবল বলা যায়, আবার প্রেডিক্টেবল বলা যায় রানের দিক দিয়ে। ডেভন কনওয়ের এই ফর্ম ধরে রাখার রহস্য কি? আইপিএল অনেক খেলেছেন, চেন্নাইয়ের হয়ে খেলেন, অ্যান্ড হি ইজ অ্যান ইম্পর্টেন্ট প্লেয়ার ফর চেন্নাই। সো ওই দিক থেকে আসলে হি ইজ এ কি প্লেয়ার অ্যান্ড কন্ডিশনস বুঝে। হি ইজ ওয়ান অফ দোজ ব্যাটার্স যে খুব স্মার্ট, যে কন্ডিশনস ওয়াইজ উল্টাপাল্টা শট খেলে না, বিলস হিজ ইনিংস, অ্যান্ড টপ অফ দি অর্ডারে ইম্পর্টেন্ট প্লেয়ার ফর নিউজিল্যান্ড। ইউ গেট হিম আউট, ইউ মাইট হ্যাভ আ চান্স। এক্স্যাক্টলি। অন্যদিকে আমি যদি বোলিংয়ের দিক দিয়ে চিন্তা করি, ম্যাট হেনরি, তিনি কিন্তু 2022-এর পরে 22-এর শুরু থেকে নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ উইকেট টেকার এখন পর্যন্ত ম্যাট হেনরি। তিনি 21 ইনিংসে 35টি উইকেট নিয়েছেন। ট্রেন্ট বোল্টের থেকেও বেশি উইকেট নিয়েছেন ম্যাট হেনরি। ট্রেন্ট বোল্ট, লোকি ফার্গুসন, এই কম্বিনেশনটা নিউজিল্যান্ড একদমই কিন্তু আন্ডাররেটেড। আমি ওয়ার্ল্ড ক্রিকেটে ইউজুয়ালি কিন্তু নিউজিল্যান্ডের পেস বোলিং অ্যাটাক নিয়ে তেমন আহামরি কথা হয় না, অস্ট্রেলিয়ার বোলিং নিয়ে কথা হয়, ইংল্যান্ডের ইভেন বাংলাদেশের বোলিং লাইন আপ নিয়ে কথা হয় যে উই হ্যাভ আ বেস্ট বোলিং অ্যাটাক ইন দিস ওয়ার্ল্ড। নিউজিল্যান্ডের বোলিং অ্যাটাক নিয়ে কি বলবেন? Very underrated, as you said, very good, basic ভালো করে, and variety আছে একদমই। লেফট হ্যান্ড, রাইট হ্যান্ড, ফাস্ট বোলার, মিডিয়াম ফাস্ট, সুইং বোলার সব আছে। যখন যে ভেরিয়েশন ইনসুইং আউটসুইং দরকার তাদের বোলাররা কিন্তু সবটাই দিয়ে যাচ্ছে। রাইট, আমরা যদি একটু নেদারল্যান্ডের প্লেয়ার মানে নেদারল্যান্ডের প্রবাবল একাদশটা যদি একটু দেখে আসি, আজকের ম্যাচে নেদারল্যান্ডের একজন প্লেয়ার থাকার সম্ভাবনা একটু কম, তিনি হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছেন, লোগান ভ্যান বিক। সো তার পরিবর্তে হয়তো আমরা দেখতে পারি রায়ান ক্লেইনকে। এছাড়া নিউজিল্যান্ডের বাকি সবাই হচ্ছে বিক্রমজিৎ সিং, ম্যাক্স ওদৌদ, কলিন অ্যাকারম্যান, স্কট এডওয়ার্ড, ক্যাপ্টেন অ্যান্ড উইকেট কিপার বাস দ্য লিডে, দ্য মেইন প্লেয়ার অফ নেদারল্যান্ড, তেজা নিদারা মানুরু, শাকিব জুলফিকার, ভ্যান্ডার মাউই, আরিয়ান দত্ত, পল ভ্যান ম্যাকরেন অ্যান্ড রায়ান ক্লেইন। নেদারল্যান্ডের একাদশ নিয়ে কি বলবেন? পাকিস্তানের বিপক্ষে কিন্তু বেশ ভালোই খেলেছে বলা যায়। ব্যাস দ্য লিডার, রাইট, হি ওয়াজ ভেরি গুড, অ্যান্ড আমার মনে হয় যে তার পারফরমেন্সটা সবাইকে নেদারল্যান্ডসের দিকে আরেকটু বেশি ইন্টারেস্ট বাড়িয়ে দিয়েছে যে হোয়াট হি ডাজ থ্রু দ্য টুর্নামেন্ট। বাট আই থিঙ্ক বিক্রমজিৎ অ্যান্ড তেজা, তাদেরও পারফরমেন্স এই টুর্নামেন্টে আমরা দেখবো ভালো। আই থিঙ্ক দিজ আর প্লেয়ার্স দ্যাট ক্যান ডু ওয়েল। অ্যান্ড অন্যদিকে রোলা ভ্যান্ডারমার্ভ সাউথ আফ্রিকার হয়ে খেলেছেন, এক্সপেরিয়েন্স, সেটাই বলছিলাম যে সাউথ আফ্রিকার হয়ে খেলেছে, আবার নেদারল্যান্ড টিমের হয়ে খেলতে যাচ্ছে। এই প্লেয়ারটি নিয়ে কি বলবেন আপনি? ভেরি এক্সপিরিয়েন্স প্লেয়ার, ফাইটিং একটা মেন্টালিটি আছে ভ্যান্ডারমার্ভ, অ্যান্ড আই থিঙ্ক দ্যাট উইল হেল্প নেদারল্যান্ডস মানে ইন ডিফিকাল্ট সিচুয়েশনস। রাইট, আমি যদি একটু টস আপডেটটা দিয়ে দিই, এর মধ্যে হায়দ্রাবাদে টস হয়ে গেছে দুই দলের মধ্যে, যেখানে নেদারল্যান্ড টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে। হয়তো তারা আগে ব্যাটিং করে কম রানে অল আউট হতে চাইবে না, কারণ স্বাভাবিক রান রেটটাও তাদের দেখতে হবে, এই জন্য নিউজিল্যান্ডকে তারা আগে ব্যাটিংয়ে পাঠিয়েছে। এক্ষেত্রে রান কেমন হতে পারে সেটা সেখানে যাওয়ার আগে আমি একটু গ্রাউন্ড হিস্ট্রিটা দেখে আসি। হায়দ্রাবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে শেষ 5 ওয়ানডেতে প্রথম ইনিংসের ব্যাটিং গড় 283 রান এবং দ্বিতীয় ইনিংসের ব্যাটিং গড় 240, যেখানে প্রথমে ব্যাট করে ম্যাচ জিতেছে 3টি, পরে ব্যাট করে ম্যাচ জিতেছে 2টি। সো স্ট্যাট বলছে যে প্রথম ইনিংসের ব্যাটিং গড় প্রায় 300-র কাছাকাছি। আজ নিউজিল্যান্ড কিন্তু সেটাকেও ছাপিয়ে দিতে চাইবে, কারণ 300 কিন্তু এই ওয়ার্ল্ড কাপে সেফ না, সেটা মোটামুটি সবারই জানা এখন। আপনার কি মনে হয়? Absolutely. Netherlands have made the right decision. Last match, if you see New Zealand chasing, তাহলে কেউই চাইবে না যে তাদেরকে টসে জয়লাভ করে পরে ব্যাটিং দেয়া। সো সেটাই তারা চাচ্ছে, দেখা যাক কি হয়। রাইট, রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে কিন্তু স্পিনাররা কোনো তেমন আহামরি সুবিধা পাবে কি বলে মোটে মনে হয়? ওয়েল, আমার মনে হয় যে কন্ডিশনস ক্যান চেঞ্জ থ্রু আউট। সাউথ আফ্রিকার ম্যাচে উই ডিডন্ট সি মাচ স্পিনারদের তেমন কিছু, ব্যাটাররা অনেক ভালো একটা পিচে রান পেয়েছে, বাট পেসারদের জন্য কিছু ছিল শুরুতে আন্ডার লাইটস। সো ডিফারেন্ট পিচেস, ডিফারেন্ট কন্ডিশনস, বোঝা যাচ্ছে না অ্যাকচুয়ালি লাইক টু প্রিডিক্ট, বাট ইন্ডিয়ান পিচেস তো স্পিনারদের জন্য কিছু না কিছু শুরুতে বা শেষের দিকে থাকা উচিত। মেবি আন্ডার লাইটস ব্যাটিংও ইজিয়ার হতে পারে। এক্স্যাক্টলি। আমরা যদি একটু প্লেয়ার টু ওয়াচের প্লেয়ারগুলো যদি দেখে আসি, নিউজিল্যান্ডের প্লেয়ার টু ওয়াচে থাকবেন নান আদার দ্যান রাচিন রবীন্দ্র। তিনি কিন্তু দারুণ ফর্মে আছেন। শেষ 5 ওয়ানডেতে যিনি 222 রান করেছেন, তার এভারেজ ছিল 56-র কাছাকাছি, আর বল হাতেও তিনি উইকেট নিয়েছেন 6টি। রাচিন রবীন্দ্র নিয়ে কি বলবেন? ইজ অ্যান এক্স ফ্যাক্টর প্লেয়ার। ইউনো একটা এমন একটা আননোন কোয়ান্টিটি যে এক্সপেক্ট করেনি টপ অর্ডারে এত রান পাবে। ট্রু, ভেরি ট্রু। বাট দেন হি ইজ গেটিং রানস। সো
ডেফিনেটলি ওয়ান দ্যাট উই ডোন্ট নো মাচ অ্যাবাউট, যে সে অ্যাকচুয়ালি তার স্ট্রেংথস উইকনেসেস কি, বোলারদের প্যারা দিবে সহজ বাট কেন উইলিয়ামসনের জায়গাটা খুব ভালোভাবেই ব্যাকআপ দিচ্ছেন, ট্যাকেল দিচ্ছেন বলা যায়। অ্যাবসলিউটলি, অ্যান্ড সেটাই মুভিং ফরওয়ার্ড ইন দ্য টুর্নামেন্ট তাকে কোথায় ব্যাটিং করানো হয় উইলিয়ামসন ব্যাক করার পরে দেখার বিষয়। সেটা ইউজুয়ালি আমরা যেটা আগের ম্যাচগুলোতে দেখেছি 4, 5 বা 6-এর দিকেই বেসিক্যালি রাচিন রবীন্দ্র ব্যাট করে থাকে। তিনি কিন্তু মেইনলি বোলার হিসেবেই নিউজিল্যান্ড টিমে ইনক্লুড হয়েছিলেন স্পিনার হিসেবে। তো সেখান থেকে এখন টপ অর্ডার ব্যাটার হয়ে যাওয়া অনেকটা স্টিভ স্মিথের ঘটনার মতো আমার কাছে মনে হয়। স্টিভ স্মিথও কিন্তু বোলার হিসেবেই 7-8 বল করতে কিন্তু অস্ট্রেলিয়া টিমের যখন ইভেন শোয়েব মালিক, রাইট, সেখান থেকে তারা কিন্তু টপ অর্ডারের দিকে চলে আসে আস্তে আস্তে। তা আপনার কি মনে হয় যে উনি টপ অর্ডারের দিকে ফিক্সড হতে পারবেন? হতে পারে, It depends on other batsmen's form. Absolutely, and also তার বোলিংটা কতটুকু তিনি ধরে রাখেন। I think তার বোলিংটা কন্টিনিউ করলে মেবি হি ক্যান ডেভেলপ ইনটু আ ভেরি গুড অলরাউন্ডার। রাইট, আমি যদি একটু নেদারল্যান্ডের প্লেয়ার 2 আছে কে আছে যদি দেখে আসি। নেদারল্যান্ডের আজকের ম্যাচের প্লেয়ার 2 আছেন অভিজ্ঞ প্লেয়ার কলিন অ্যাকারম্যান। তিনি কিন্তু লাস্ট 5 ওয়ানডেতে 223 রান করেছেন, তার এভারেজ ছিল 42.6, উইকেট নিয়েছেন 4টি। কলিন অ্যাকারম্যান তিনি বেসিক্যালি টি20 বেশি খেলেছেন, কিন্তু ওয়ানডে ফরম্যাটে খুবই কম সংখ্যক ম্যাচ খেলেছেন। অ্যাকারম্যানের যে ইম্পর্টেন্সটা এইটা হয়তো বার্থডে লিডের কারণে একদমই ঢাকা পড়ে যায়। বার্থডে লিডের নেদারল্যান্ডের রেগুলার পারফর্মার, তিনি প্রতি ম্যাচে রান করছেন, তার ব্যাটিং এভারেজ 50-60-এর মতো কাছাকাছি, 60-এর কাছাকাছি অ্যাটলিস্ট। উইকেট টেকারও তিনি নেদারল্যান্ডের হাইস্ট উইকেট টেকার এই রিসেন্ট ম্যাচেসগুলোতে। সো বার্থডে ছায়াতলে থাকা কলিন অ্যাকারম্যান কেমন করবে বলে মনে হয়? অ্যাবসলিউটলি অ্যানাদার প্লেয়ার যে নেদারল্যান্ডসে ভালো করতে পারে, অ্যান্ড লাইক আই সেড যে ওদের টিমে কিন্তু এমন কিছু প্লেয়ার আছে যারা অন দেয়ার ডে ডেঞ্জারাস হয়ে যেতে পারে ইফ দ্য অপোজিশন ইজ কট স্লিপিং। আজকে হবে কি না আই এম নট শিওর, বাট একটা এন্টারটেইনিং ম্যাচ আমরা আশা করতে পারি। রাইট, আমরা যদি একটু আপনার কাছে জানতে চাই দুই দল মিলে আজকের ম্যাচে ট্রাম্প কার্ড কোন প্লেয়ারটি হতে পারে? ভেরি ডিফিকাল্ট টু সে, বাট আমার মনে হয় যে মাইকেল ব্রেসওয়েল ইজ ওয়ান প্লেয়ার নিউজিল্যান্ডের যার দিকে চোখ রাখতে পারি আমরা। কিন্তু ব্রেসওয়েল আজকে একাদশে থাকবেন কিনা সেটাও একটা কনফিউশন। সরি মাই ব্যাড, আই ওয়াজ গোনা সে গ্লেন ফিলিপস। গ্লেন ফিলিপস কিন্তু আমরা দেখেছি অনেক ঝড়ো ইনিংস খেলতে বেসিক্যালি। তিনি কিন্তু কম বলে অনেক স্ট্রাইক রেট বেশি রেখে তিনি কিন্তু বেশ ভালো একটা বড় ইনিংস গড়তে পারেন মিডল অর্ডারে, যেখানে আমরা ইউজুয়ালি তাহিদ আফ্রিদি মানে ইয়ার মতো তাহিদের মতো প্লেয়ারদের দেখি বাংলাদেশের দলে আর কি। সো সেখান থেকে গ্লেন ফিলিপসের ব্যাপারটা, গ্লেন ফিলিপস গতকালকে প্রেস কনফারেন্সে তিনি এসেছিলেন অ্যান্ড লাইট ছিল না, ইলেকট্রিসিটি চলে গিয়েছিল। সো ওইটা নিয়ে আইসিসিও মজা করে একটু পোজ দিয়েছে। বাট ওভারঅল আমার মনে হয় যে হি ইজ ওয়ান অফ দোজ প্লেয়ার্স, হি ইজ আ গান ফিল্ডার, আইপিএল এক্সপিরিয়েন্স আছে, সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলে, অ্যান্ড অন হিজ ডে ব্যাটিংয়ে ইফ হি ইজ অন ফর্ম একাই ম্যাচ বের করে আনতে পারবে, উইচ ইজ ওয়াই হি ইজ ওয়ান প্লেয়ার টু ওয়াচ আউট ফর, স্পেশালি এগেনস্ট দিস বোলিং অ্যাটাক নেদারল্যান্ডসের যেটা আছে, এটার এগেনস্ট আমার মনে হয় হি ইজ দ্য পারফেক্ট সোর্ট অফ ব্যাটার, যে সে হি ক্যান স্কোর বিগ রানস। রাইট, আমি যদি একটু আজকের ম্যাচের প্রেডিকশন আপনার কাছে জানতে চাই। ওয়েল, হেড টু হেড যেটা বলে শুড বি আ কমফোর্টেবল ভিক্টরি ফর নিউজিল্যান্ড, বাট লেটস হোপ যে নেদারল্যান্ডস এই ম্যাচটাতে তারাও একটা ভালো একটা ফাইট করে, সো দ্যাট উই গেট অ্যান এন্টারটেইনিং ম্যাচ। অ্যান্ড অফকোর্স আমরা ম্যাচের প্রেডিকশনের পাশাপাশি একটু যদি ইন্ডিয়ার অর্গানাইজেশন, রাইট, আমি আপনার কাছে আসতে নিয়েছিলাম যে এইবার ওয়ার্ল্ড কাপে যে ইন্ডিয়ান অর্গানাইজেশন, আমরা ওপেনিং সেরিমনিও তেমন কিছু দেখিনি, আমরা মাঠগুলোর অবস্থাও খুবই বাজে দেখছি, স্পেশালি ধর্মশালার মাঠটি, যেটা নিয়ে আমাদের একটি প্রতিবেদন আজকেই পাবলিশ হবে সন্ধ্যাতে। ধর্মশালার মাঠে যে প্লেয়ারদের ইনজুরি প্রবণতার যে একটা দেখা যাচ্ছে, যে মাঠের ঘাস উঠে যাচ্ছে, ধুলো উঠছে, সেখান থেকে প্লেয়ারের ইনজুরি হওয়ার সম্ভাবনা রয়েছে, এই টোটাল বিষয়গুলো নিয়ে কি বলবেন অর্গানাইজিং নিয়ে? ইটস বিন ভেরি পুয়ার। ওয়ার্ল্ড কাপ ইন্ডিয়ার মতো জায়গায়, যেখানে লোকজন বলে যে ক্রিকেটের এখন হাব, সবচেয়ে জনপ্রিয় দেশ, যেখানে ক্রিকেট একটা ধর্মের মতন, সেখানে যদি দর্শক না হয় মাঠে, খুবই পুয়ার একটা সাইট। এমনও রিপোর্ট আছে যে ইন্ডিয়ান কিছু মহিলাদের ট্রিক করা হয়েছিল, যারা হায়দ্রাবাদের আহমেদাবাদের ফার্স্ট যে ম্যাচটা, সেখানে বলা হয়েছিল ইন্ডিয়া এবং পাকিস্তানের ম্যাচ হচ্ছে বাই টিকেটস and go watch the match, ঠিক মানে তাদের সাথে এক ধরনের প্রতারণা করা হয়েছিল বলা যায়। ফ্রি টিকেট দেওয়া হয়েছে এবং ফ্রি টিকেটে 40,000 দেয়া হয়েছে, এটা আমরা রিপোর্টও দেখেছি। এইটা বলে আর কি দেয়া হয়েছিল এরকম। সো 40,000 ফ্রি টিকেট দেয়া লেগেছে ফর ইওর ফার্স্ট ম্যাচ, যেখানে
টোটাল দর্শক আমার মনে হয় ফার্স্ট ম্যাচে ছিল 50,000-এর নিচে, অ্যান্ড ক্যাপাসিটি যখন একটা স্টেডিয়ামে 1 লাখ প্লাস যখন, হ্যাঁ এক্স্যাক্টলি 1,30,000, তখনও কিন্তু স্টেডিয়াম 50,000 হলেও কিন্তু অর্ধেকের ফাঁকা ফাঁকাই লাগবে, খুবই স্বাভাবিক। হ্যাঁ, সো এইটা ইন্ডিয়ান অর্গানাইজার্সদের মাথায় রাখা উচিত ছিল যে ফার্স্ট ম্যাচ যদি আমরা করি ইন্ডিয়াকে ছাড়া উইথ নো ওপেনিং সেরেমনি কেমন দেখাবে, আমাদের ইমেজটা কি হবে। সো ওয়ার্ল্ড ক্রিকেটে ইন্ডিয়ার যে ইমেজটা সেটা আইপিএলের জন্য উঠেছে, বাট এই টুর্নামেন্টের জন্য এবং ইভেন 2011-এর ওয়ার্ল্ড কাপের অর্গানাইজিংয়েও যদি আমরা বলি, সেখানেও কিন্তু ইন্ডিয়ার অর্গানাইজেশন নিয়ে সেখানে কিন্তু ওপেনিং সেরেমনিটা বাংলাদেশেই হয়েছিল, বাংলাদেশে খুবই ভালোভাবে হয়েছিল, ওয়ান অফ দ্য বেস্ট ইন দ্য ক্রিকেট হিস্ট্রি। এক্স্যাক্টলি, অ্যান্ড সেটাই প্রবাবলি দ্য বেস্ট ওপেনিং সেরেমনি ইন ক্রিকেট হিস্ট্রি। বাট এইবার যে অর্গানাইজিংটা হচ্ছে ইন্ডিয়ার ফার্স্ট ম্যাচে না থাকাতে, ওপেনিং সেরেমনি না হওয়াতে, ইট ডাজন্ট ফিল লাইক, মানে ইটস আ ওয়ার্ল্ড কাপ। গত ম্যাচ যেটা অস্ট্রেলিয়ান ইন্ডিয়ার হলো, রাইট, 35,000 সিটার স্টেডিয়াম, সেখানেও ফিল আপ হয়নি, 33,000 সামথিং ছিল স্টেডিয়ামের টোটাল দর্শক যে এসেছে। সো এখানেই হচ্ছে কোয়েশ্চেন যে তাহলে ইন্ডিয়া আর দে মেকিং ইট ডিফিকাল্ট, যারা ভিজিটার ভিসা কি তারা ঠিক মতন পাচ্ছে, এনাফ লোকজন কি তারা অ্যাট্রাক্ট করতে পেরেছে কিনা। কয়েকটা জিনিস আমরা বলতেই পারি যে টুর্নামেন্টের স্কেজুল দিতে দেরি করেছে, সো যারা হয়তো বা ওয়ার্ল্ড কাপ দেখা নিয়ে আগ্রহী ছিল তারা আস্তে আস্তে, কারণ তাদের দেশের জন্য ভিসার জন্য অ্যাপ্লাই করতে হয়, তাদের হোটেল থাকার জন্য অ্যাপ্লাই করতে হয়, টিকিট কনফার্ম করতে হয়, সবকিছু মিলে যখন ফিক্সচারই আপনি দেরি করে দিবেন, তখন আর দর্শকরা জাস্ট হাই হতাশ করবে যে আমরা কখন ম্যাচটা টিকিট কাটবো, কখন কোথায় যাব, সেটারই প্রতিফলন মনে আমরা এখন স্টেডিয়ামগুলোতে দেখতে পাচ্ছি। হ্যাঁ, এন্ড ওই যে আমরা যদি ধর্মশালার স্টেডিয়ামের আউটফিল্ডের কথাটা বলি, এটা নিয়ে ডেঞ্জারাস তো বটেই, এবং এখানে কিভাবে ওয়ার্ল্ড কাপের জন্য আইসিসি অ্যালাউ করলো এটাও একটা বড় কোয়েশ্চেন রেজ করে, বিকজ এই পিচে বলে ফ্রম হোয়াট আই রিড ইন রিপোর্টস একটা ফাঙ্গাল ইনফেকশন হয়েছিল গত বছরে, এবং তারপরে সেটাকে ট্রিট করা হয়েছিল, বাট ইটস স্টিল আন্ডার রিকনস্ট্রাকশন। এবং এখানে কিন্তু অস্ট্রেলিয়ার সাথে একটা ম্যাচ হওয়ার কথা ছিল ইন্ডিয়ার, যেটা পরে শিফট করে দেওয়া হয়েছে, জাস্ট রেনোভেটেড কাজ চলবে দেখে, এরকম কিছু। থ্যাংক ইউ শানুর রাব্বানী আমাদের সাথে জয়েন করার জন্য। হোপফুলি নেক্সট টাইম আমরা আবার আপনাকে পাবো। থ্যাংক ইউ ফর সুন্দর বিশ্লেষণ একদম। সো নিউজিল্যান্ড কি পারবে এই ম্যাচটিও জিতে সেমিফাইনালের পথে এক ধাপ এগিয়ে যেতে, নাকি পাকিস্তানের মতো সম্ভাবনা দেখে আবারও আপসেট ঘটাতে ব্যর্থ হবে নেদারল্যান্ড? কিন্তু নেদারল্যান্ডের হাতে সুযোগও রয়েছে নিউজিল্যান্ডকে হারিয়ে তা বিশ্বকে জানান দেওয়ার যে আমরাও বিশ্বকাপে খেলতে এসেছি চ্যাম্পিয়ন হতেই। কি হয় ম্যাচের রেজাল্ট সেটা তো দেখা যাবে ম্যাচের পরেই। টিল দেন টিভিএসের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।